আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আমি কিছু ভিডিও করে থাকি, বিশেষ করে ট্যাক্স এবং ভ্যাটের উপরে। তো আমার ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আমার সম্মানিত করদাতা যারা আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আমরা যারা ট্যাক্স ভ্যাট নিয়ে কাজ করি নলেজ শেয়ারিং। যথারীতি আজকের বিষয় হচ্ছে 2024-25 অর্থবছরের বাজেটে আয়করের আইন যেটা পরিবর্তন করা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করা। অর্থাৎ আপনারা জানেন আমাদের 1 জুলাই 2024 থেকে করবর্ষ 2024-25 আমাদের অলরেডি রিটার্ন সাবমিট শুরু হয়ে গেছে। রিটার্ন সাবমিশনের সময় আমরা 2023-24 যে হিসাবটা করি, অর্থাৎ কী আয় করলাম কী ব্যয় করলাম সেটাকে আমরা দেখি। আমরা অলরেডি রিটার্ন সাবমিশন শুরু করেছি এবং 30 নভেম্বর পর্যন্ত চলবে। তো এরই মধ্যে আমাদের কিছু পরিবর্তন অবশ্যই জানার দরকার। যে আমাদের জানেন যে আর্টিফিশিয়াল ল হিসেবে আমাদের এই আইনটা অনেকবারই পরিবর্তন হয়, বিশেষ করে বাজেটে আমাদের পরিবর্তনগুলো করে, এবং সেই পরিবর্তনগুলো মাথায় না রাখলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করব। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে প্রথম যেটা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন কর হারের বিষয়টা। আপনি যে কর নির্ধারণ করবেন তার যদি হারটা আপনার কাছে যদি ক্লিয়ার না থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো কর হারের একটা পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন যে অকরযোগ্য আয়, বিশেষ করে যে আমাদের কর হওয়ার জন্য যে সীমা সেটা আগের মতোই আছে, অর্থাৎ 3,50,000 টাকা একজন স্বাভাবিক পুরুষ ব্যক্তি 3,50,000 টাকা যদি আয় করে কোনো কর দিতে হবে না, অর্থাৎ এই পর্যন্ত তারা এক্সামটেড। এছাড়া আমাদের যারা মহিলা করদাতা আছেন বা 65 ঊর্ধ্ব বৃদ্ধ আছেন তাদের জন্য 4 লাখ, এই 3.5 লাখ টাকা স্ল্যাবটা 4 লাখ টাকা হয়ে যাবে। এবং তাছাড়া আপনি জানেন প্রতিবন্ধী ব্যক্তি আছে, তৃতীয় লিঙ্গ আছে, তাদের জন্য 4,75,000 টাকা পর্যন্ত কর অব্যাহতিপ্রাপ্ত। তাছাড়া গ্যাজেটেড মুক্তিযোদ্ধা যারা আছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি আছে। তাছাড়া যাদের কোনো প্রতিবন্ধী ছেলে বা মেয়ে থাকেন, তাদের বাবা মা উভয় যদি করদাতা হন, তারা অবশ্যই একজন আরও 50,000 টাকা অতিরিক্ত কর অব্যাহতি পাবেন। এটাই হচ্ছে মূলত এই যারা এক্সামশন সীমা সেটা বিষয়টা বললাম। এছাড়া একটু পরিবর্তন হয়েছে। আপনারা জানেন কর হার গত বছর যা ছিল তাতে একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্রথম 1 লক্ষ টাকার উপর 5%, তার পরবর্তী 4 লাখ টাকার উপর 10%, যেটা গতবার 3 লাখ টাকা ছিল। তার পরবর্তী 5 লাখ টাকার উপর 15%, যেটা গতবার 4 লাখ টাকা ছিল। তার পরবর্তী 5 লাখ টাকার উপর 20%, যেটা গতবার 5 লাখ টাকাই ছিল। তবে অবশিষ্ট যেটার উপর 25%, এবারও 25% সেটা আছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা জানেন যে আমাদের এই বাজেটে নতুন আরেকটা শিডিউল দেওয়া হচ্ছে, যেটা 1 জুলাই 2025 থেকে এফেক্টিভ। সেখানে কিন্তু এই কর হারটা আবার পরিবর্তন করা রেখে দেওয়া হয়েছে, আগেই পাশ করে দেওয়া হয়েছে, যেন আপনারা করের পরিকল্পনাটাকে এখন থেকে করতে পারেন যে আগামী বছর করটা কী হবে। তো সেটার পার্সপেক্টিভ হচ্ছে যে আসলে যারা উচ্চ হারে ইনকাম করে তাদের জন্য এই বাড়িটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে যেটা আমাদের বর্তমান স্ল্যাব আছে সেটার সাথে অবশিষ্ট 20 লাখ টাকার উপরে 25% এবং পরবর্তীটার উপরে 30% আমাদের যে কর নির্ধারণ করা হবে, যেটা 1 জুলাই 2025 থেকে ইফেক্টিভ। আমরা এখন করছি 1 জুলাই 2024 থেকে, যেটা 24-25 কর বছরে আমরা রিটার্ন দাখিল করব তার জন্য। তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে করের হার যে বিষয়টা বোঝাতে পেরেছি। কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। তারপরে যেটা বললাম যে একটা পরিবর্তন আছে, প্রসপেক্টিভ পরিবর্তন, সেটা হচ্ছে 2024-25 1 জুলাই থেকে নতুন আরেকটা কর হার হবে। কোম্পানি কর হার তো যেগুলো পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আপনার যারা পাবলিকলি লিমিটেড কোম্পানি নয়, অর্থাৎ প্রাইভেট কোম্পানি, তাদের ক্ষেত্রে আগে ছিল 27.5, এখন 25% করা হয়েছে। এক ব্যক্তি কোম্পানি যারা আগে ছিল 22.5, এখন 20% করা হয়েছে। এবং যারা সমবায় সমিতি আগে ছিল 15%, সেটাকে 20% করা হয়েছে। তো একটা কন্ডিশন হচ্ছে যে এই যে কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে সব ক্ষেত্রেই কন্ডিশন করতে হবে। বিশেষ করে কমানোর ক্ষেত্রে কন্ডিশনটা ফুলফিল না করলে কিন্তু ওই অতিরিক্ত বাড়তি যেই ছিল অর্থাৎ সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ 27.5 দিতে হবে অথবা 22.5 দিতে হবে যদি আপনি কন্ডিশন হচ্ছে যে এককভাবে 5 লাখ টাকার লেনদেন অথবা বাৎসরিক 36 লাখ টাকার লেনদেনের ক্ষেত্রে যদি আপনি কোনো ব্যয় বা বিনিয়োগ করেন, সেটা ব্যাংকের মাধ্যমে না করেন, তাহলে আপনার জন্য এই রিডিউস রেটটা প্রযোজ্য হবে না, অর্থাৎ আপনি কি সাবেক রেটই কর হার প্রযোজ্য হবে। যদি আপনি এই কন্ডিশনটা ফুলফিল করেন তাহলে আপনার জন্যই শুধু এই রিডিউস রেটটা প্রযোজ্য হবে। তাছাড়া আমাদের আগের যেই আরও কিছু কোম্পানি আছে, যে আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি মেডিকেল কলেজ আছে, বেসরকারি ডেন্টাল কলেজ আছে, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, বা তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাক্রমে নিয়োজিত বেসরকারি কলেজ, তাদের ক্ষেত্রে কিন্তু আগেরটাই আছে 15% কর হার প্রযোজ্য আছে। তাছাড়া যারা
বিভিন্ন রকমের ব্যক্তিসংঘ আছেন, অ্যাসোসিয়েশন পার্সন, তারপরে কোম্পানি নয় কিন্তু যেমন ট্রাস্ট আছেন, তারপরে তহবিল আছেন, তাদের ক্ষেত্রে সেই আগের সেই রেটটাই প্রযোজ্য হবে, অর্থাৎ 27.5% প্রযোজ্য হবে। তবে যদি আপনি এই কন্ডিশন ফুলফিল করেন, অর্থাৎ 5 লক্ষ টাকা অথবা বছরে 36 লাখ, সেটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি খরচ বা বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য 25% প্রযোজ্য হবে। সেটাই আগেরও ছিল, এটা এখনও প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি কোম্পানি না হয়ে ট্রাস্ট, তহবিল, ব্যক্তিসংঘ বা অন্যান্য কর আরোপযোগ্য সত্তার ক্ষেত্রে আপনার জন্য 27.5%-এর জায়গায় 25% হবে। এটা আগেও ছিল, এখনও আছে। অর্থাৎ কন্ডিশন হচ্ছে যদি আপনি 5 লক্ষ টাকা অথবা বাৎসরিক 36 লাখ টাকা যদি ব্যয় বা বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে না করেন, তাহলে আপনার জন্য সেটা 27.5% হবে। যদি আপনি সেটা মেনটেন করেন তাহলে 25% হবে। এই হচ্ছে পরিবর্তন। তো আরও পরিবর্তন যেটা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের অপ্রদর্শিত সম্পদ প্রদর্শন করার একটা সুযোগ দিয়েছে। যারা বৈধ উপায়ে সম্পদ অর্জন করেছেন কিন্তু কোনো কারণে প্রদর্শন করতে পারেন নাই, তাদেরকে শুধু এই সুযোগটা দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভূমি, সেই ক্ষেত্রে যদি আপনি এইগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কর হার আছে স্কোয়ার মিটার হিসাবে, সেটা দিলে, কিংবা আপনি যদি নগদ টাকা বা ফিজিক্যাল কোনো ইনভেস্টমেন্ট থাকে, বিশেষ করে এফডিআর, ডিপিএস এবং সঞ্চয়পত্র, নগদ টাকা যাই থাকুক না কেন, সবগুলো 15% আপনি দিলে এটা আপনি প্রদর্শন করতে পারবেন। সেক্ষেত্রে এনবিআর সহ কোনো স্ট্যাটিউটরি বডি অব দ্য গভর্নমেন্ট কোনো আপনাকে প্রশ্ন করবে না। তো এখানে একটু বিতর্কিত বিষয় হচ্ছে, অনেকেই বলে যে কালো টাকা সাদা, আসলে এই টার্মসটার সাথে এখানে আইনগতভাবে কোনো বিষয় জড়িত। এখানে বলা হচ্ছে অপ্রদর্শিত, কিন্তু অনেকে এটাকে ব্ল্যাক মানি বলা হয়। আসলে ব্ল্যাক মানি বলতে আমরা যেটা বুঝি, হয়তো যারা অবৈধভাবে ইনকাম করে, সেক্ষেত্রে সেটা যদি আবার অপ্রদর্শন না করে, তো অবৈধভাবে ইনকাম করলে তো সেটা প্রদর্শন করার জন্য আইনগত বিধিবিধান নেই। কারণ অবৈধভাবে ইনকাম করতে তো সরকার আপনাকে বলে না, কিন্তু আমরা যদি করে থাকি সেটা আসলে আইনগতভাবে করে, সেখানে আপনি যদি দেখানো সেটা যদি আপনি অবৈধভাবে আয়ের বিষয়টা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ বা যেই দুদকের ইনভেস্টিগেশন করতে আমার যেটা যতটুকু জানি যে সেটা কোনো আইনগত বাধা থাকবে না। তবে এই ক্ষেত্রে যদি আপনার বৈধ সম্পদ কিন্তু প্রতিষ্ঠিত রয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যদি প্রদর্শন করেন, নো অথরিটি মেক এ কোয়েশ্চেন। সো এটা আমি একটা উল্লেখযোগ্য পরিবর্তন যেটা বললাম। আরেকটা পরিবর্তন হচ্ছে পরিবেশ সারচার্জ নিয়ে অনেকেই বলে যে এটা আসলে আগে ছিল, এটা খুব উল্লেখযোগ্য পরিবর্তন। আগের মতোই অতিরিক্ত যদি আপনার গাড়ি থাকে, একাধিক গাড়ি থাকে, অতিরিক্ত গাড়ির উপর আপনি যে রিনিউয়াল ফি যেটা আসবে, সেটা আপনি অবশ্যই একটা ওইটাকে মানে ওই পরিমাণ আবার একটা চার্জ দিতে হবে, সেটাকে আমরা বলি যে পরিবেশ সারচার্জ। তবে পরিবর্তন তো হয়েছে যে আগে ছিল ব্যক্তি, ওই টার্মটা লেখা ছিল ব্যক্তি, এখানে এটাকে বলা হয়েছে স্বাভাবিক ব্যক্তি, অর্থাৎ ক্রিয়েটেড বাই গড। আমরা যারা ব্যক্তি কেন্দ্রিক মানে এসএসসি, তাদের জন্যই এটা প্রযোজ্য। তবে এক্ষেত্রে কোম্পানি বা যারা প্রতিষ্ঠান, তাদের জন্য এই পরিবেশ সারচার্জ প্রযোজ্য হবে না। এটাই গতবার একটু কনফিউশন ছিল, গতবার লেখা ছিল শুধু ব্যক্তি, এবার এটাকে স্বাভাবিক ব্যক্তি করা হয়েছে। সারচার্জ এজ ইউজুয়াল আগের মতোই আছে। আর আপনারা জানেন উৎস করের যুক্তিকরণের একটা বিষয় পরিবর্তন করা হয়েছে। সেখানে হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, লবণ, ভেজ্য তেল, চিনি ইত্যাদি যদি আপনি কোনো সরবরাহকারী থেকে নেন, তো সরবরাহকারীর যে রেট আগে ছিল 2%, সেটাকে এখন 1% করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া গ্যাস, পেট্রোলিয়াম তেল সরবরাহকারী যারা এবং গুঁড়ো দুধ, অ্যালুমিনিয়াম পণ্য বা সিরামিক পণ্য হতে উৎসকর সংগ্রহের হার যুক্তিকরণের বিষয়টি করা হয়েছে। এটাকে ন্যূনতম করের আওতায় আনা হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। আর ফুল এবং ফল যারা আমদানি করেন, তো এই আমদানিকারকদের থেকে আগে এআইটি কাটা হতো 5%, তাদেরকে একটু বৃদ্ধি করে সেটা এখন 10% করা হয়েছে। তো যারা ফল আমদানি করবেন এবং ফুল আমদানি করবেন, তাদের একটু বেশি ট্যাক্স দিতে হবে উৎসে। যাই হোক, এছাড়া কোনো সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক পরিশোধিত আয় বন্টন বা কোনো লাইসেন্স ফি, অন্য কোনো ফি চার্জ হতে কর কর্তনের কর হার বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে। আর ট্রাস্ট, ব্যক্তি সংঘ, তারপরে সরকার, বিশ্ববিদ্যালয়, ওই এমপিভুক্ত প্রতিষ্ঠানের সুদ, আর যারা এগুলো বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল ইনভেস্টমেন্ট করেন, তাদের সুদ আয় হতে আগে 20% হারে, যেটা এবং বিভিন্ন ফান্ড এবং প্রাথমিক বিদ্যালয়ের সুদ হতে 10% হারে কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে। তো আগে একটু, এখন এটাকে 20% করা হয়েছে। এবং প্রাথমিক বিদ্যালয়ের সুদ হতে আয় যদি প্রাথমিক বিদ্যালয় হয়, এবং সেক্ষেত্রে 10% কাটার জন্য বলা হয়েছে। অর্থাৎ এই ফান্ডিংগুলো, যারা এইসব ফান্ডিংগুলো ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে যেমন ট্রাস্ট, ব্যক্তিসংঘ, সরকারি, বিশ্ববিদ্যালয় এবং বিভক্ত প্রতিষ্ঠানের সুদ আয়
20% কাটা হবে, বিভিন্ন ফান্ড বিশেষ করে 20%, আর প্রাথমিক বিদ্যালয়ের যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা অনলি 10% কাটতে বলা হয়েছে। আর ইট প্রস্তুতকারী ভাটা নিয়ন্ত্রণ আইন 2013 অনুসারে এখানে আসলে উৎসে কর কর্তনের ইয়েটা চেঞ্জ করা হয়েছে। আগে যেটা আমাদের ইটের অনুসারে হতো, এখন সংখ্যা এবং সেটা স্কোয়ার ফিট হিসাবে নির্ধারণ করে যে কত স্কোয়ার মিটার সে জায়গায় করছে সেই হারে উৎসে কর কর্তন করার বিধান করা হয়েছে। এছাড়া কর নেট সম্প্রসারণের জন্য কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেমন কিছু মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টারকে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যত নির্দিষ্ট ব্যক্তি হিসেবে তারা এখন ক্রিয়েট হবে, যারা বিশেষ করে রিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার এগুলোকে নির্দিষ্ট ব্যক্তির আওতায় আনা হয়েছে। তাছাড়া হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহকে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তাদের এবং নবায়নকালের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার যেগুলো আছে অথবা কনভেনশন সেন্টার যেগুলো আছে, এই ধরনের কোনো সেবা গ্রহণকালে রিটার্ন দাখিলের প্রমাণপত্র PSR দাখিল করতে হবে। আগে এটা ছিল না, এখন নতুন করে বিশেষ করে যারা হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এদের লাইসেন্স প্রাপ্তি এবং নবায়নকালে তাদেরকে অবশ্যই PSRটা সাবমিট করতে হবে। অর্থাৎ এখন আগে যে 43টা সেবার সাথে আরও আগের যে যতগুলো PSR সাবমিট করা ছিল তার সাথে আরও এগুলোকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ এদের ক্ষেত্রে এখন PSRটা দেখাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে ব্যবসা স্থানে আপনারা যারা ব্যবসা করেন তারা অনেকেই এই জিনিসটা যে আপনারা যে রিটার্ন দিয়েছেন সেটা আপনার দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখেন না, বা না রাখার কারণে অনেক সময় আগে 5,000 টাকা জরিমানা করতো, সেটাকে আরও একটু ম্যান্ডেটরি করার জন্য 20,000 টাকা জরিমানা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যদি আপনি প্রদর্শন অবস্থায় না থাকে তাহলে সরাসরি 20,000 টাকা জরিমানা করার বিধান করা হয়েছে, অনেক বেশি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, আপনি রিটার্ন দিবেন এবং রিটার্নটা অবশ্যই দৃশ্যমান জায়গায় ঝুলিয়ে রাখবেন যেন কোনোভাবেই জরিমানা আরোপিত না হয়। তাছাড়া স্মার্ট বাংলাদেশ বিনিময়ে আমাদের 3 বছর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে কর অব্যাহতি বা করমুক্ত করা হয়েছে, অর্থাৎ তাদের এই আয়ের উপর কোনো কর দিতে হবে না। তো স্বাভাবিকভাবে কোনগুলো আমরা এগুলো জানি। তারপরে এখানে আগামী 3 বছরের জন্য তাদেরকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। আমি একটু সংক্ষেপে পড়ে যাই। AI বেসড সলিউশন ডেভেলপমেন্ট কোম্পানি বা প্রতিষ্ঠান, ব্লকচেন বেসড সলিউশন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং প্রতিষ্ঠান, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রতিষ্ঠান, সাইবার সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানগুলো, ডিজিটাল ডাটা অ্যানালিটিক বা ডাটা সায়েন্স যারা কাজ করে, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে যারা কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন যারা কাজ করে, ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিস নিয়ে যারা কাজ করে, IT অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সফটওয়্যার মেনটেন্স নিয়ে যারা কাজ করবেন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস নিয়ে যারা কাজ করবেন, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করবেন, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা কাজ করবেন, ডিজিটাল ডাটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং নিয়ে যারা কাজ করবেন, লার্নিং প্ল্যাটফর্ম অ্যান্ড পাবলিকেশন নিয়ে যারা কাজ করবেন, IT ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করেন, কল সেন্টার সার্ভিস নিয়ে যারা কাজ করেন এবং ডকুমেন্ট কনভারসেশন, ইমাজিনেশন অ্যান্ড ডিজিটাল আর্চিভিং নিয়ে যারা কাজ করেন, এই 19টা সেবামূলক কাজের ক্ষেত্রে আপনার করমুক্ত ঘোষণা করা হয়েছে আগামী 3 বছরের জন্য। এদের আয়ের উপরে কোনো কর দিতে হবে না। তো এটা একটা ভালো দিক, যারা এইগুলো প্যাট্রোনাইজ করার জন্য গভর্নমেন্ট এগুলোকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আর এছাড়া আমাদের এখানে উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াও আইনের কিছু ধারায় ছোটোখাটো পরিবর্তন হয়েছে। তার মধ্যে আমি যেটা মনে করি, যেমন ভাড়া হতে আয় 35 থেকে 39, এখানে এই পুরো জিনিসটাকে পরিবর্তন করা হয়েছে। ভাড়া থেকে আয়ের আগের যে বিষয়টা ছিল অগ্রিম যেই গ্রহণ করতো এটাকে ডাইরেক্ট ইনকাম হিসেবে ধরে পরে অ্যাডজাস্টমেন্টের সুযোগ দেওয়া হতো, কিন্তু এখন এবারে বলা হয়েছে না, যেটুকু আপনি অগ্রিম সমন্বয় করবেন সেটাই আপনার আয় হিসাবে গণ্য হবে। আর একটি ধারা হলো 174, যেটা আমাদের খুবই প্রত্যাশিত ছিল, যে 174 ধারা ক্যালকুলেশন হতো যারা ট্যাক্স ডের মধ্যে রিটার্ন দিতে পারবেন। আপনারা জানেন রিটার্ন দেওয়ার জন্য এখন আর কোনো টাইম লিমিটেশন দেওয়া লাগবে না, তবে 174 ক্যালকুলেশন করে পরবর্তীতে যদি আপনি 30 নভেম্বরের পরে দেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 174 অনুসারে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করতে গেলে সেখানে অবশ্যই একটা বিতর্ক ছিল যে আমি যে ট্যাক্সটা দিয়ে আসছি পূর্বে, তখন সেই ট্যাক্সের উপর আমি কোনো সুদ দিব কিনা। কিন্তু এখন গতবার পর্যন্ত সেটা ছিল যে ওই গ্রস ট্যাক্সের উপরেই সুদটা কাউন্ট হতো, এবার সেটাকে নেট অফ করে দিয়েছে। অর্থাৎ আপনি যেটা আগে দিয়েছেন সেটা নেট অফ হয়ে যেটা থাকবে সেটার উপর আপনাকে 2% হারে মান্থলি হিসেবে আপনাকে অতিরিক্ত কর সেটা বা অতিরিক্ত সুদ সেটা দিয়ে আপনি ট্যাক্স ডের পরেও দিতে পারবেন। এটাই পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এটাকে জাস্টিফিকেশন করা হয়েছে। তো এই হচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। আরও ছোটোখাটো যে টার্মসগুলো আছে সেগুলো আপনার গ্যাজেটে পাবেন। এটাই হচ্ছে মূলত পরিবর্তনগুলো। তো সবাই
রিটার্ন দেওয়া শুরু করুন। এবং যেহেতু 1 জুলাই থেকে 30 নম্বর হচ্ছে ট্যাক্স ডে, আপনি যদি সুদ না দিতে চান, ডিলে ট্যাক্সটা না দিতে চান, তাহলে অবশ্যই আপনি 30 নভেম্বরের মধ্যে দিবেন। এবং সবাই যেন ডকুমেন্টেশনগুলো কালেকশন করে যথাযথভাবে আগে যদি আপনারা ট্যাক্স রিটার্নটা দিয়ে ফেলেন, তাহলে সেখানে আপনাদের ভুলভ্রান্তি অনেক কমে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।